6 মাস পূর্ণ করল তারেক রহমানের সরকার। রাষ্ট্র পুনর্গঠন সহ অর্থনীতি পুনরুদ্ধারে পদক্ষেপ, জনগণের আস্থা অর্জনের দাবি। দিল্লিতে শেখ হাসিনার স্ট্যাটাস জানে না বাংলাদেশ, বললেন চিফ প্রসিকিউটর। আইনি লড়াইয়ে দেশে ফেরানোর আশাবাদ। চলতি অর্থবছরেই 5টি স্থানীয় নির্বাচন, জানালেন এলজিআরডি প্রতিমন্ত্রী। নবায়নযোগ্য জ্বালানিতে বরাদ্দ বাড়ানোর পরিকল্পনা। এবং বিদেশি পর্যটক আকর্ষণে ব্যর্থ কক্সবাজার সমুদ্র সৈকত, অবকাঠামো ও প্রচারণা ঘাটতিকে প্রধান বাধা বললেন সংশ্লিষ্টরা। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আছি আমি তাসমিয়া জেরিন। এবার বিস্তারিত। 6 মাস পূর্ণ করল তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার। 180 দিনে রাষ্ট্র পরিচালনার বিভিন্ন ক্ষেত্রে সংস্কার ও পুনর্গঠনের ধারাবাহিক কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে। অর্থনৈতিক স্থিতিশীলতা, কৃষি পুনরুজ্জীবন, সামাজিক সুরক্ষার সম্প্রসারণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, বিনিয়োগ, কর্মসংস্থান বৃদ্ধি, গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালীকরণ এবং বিশ্ব পরিসরে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আরও জানাচ্ছেন প্রিয়াঙ্কা নিতু। স্বতঃস্ফূর্ত জনরায় ও পাহাড়সম আস্থার প্রতিফলন নিয়ে চলতি বছরের 17 ফেব্রুয়ারি দায়িত্ব নেয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। প্রথম 180 দিনে প্রধান গুরুত্ব ছিল ভাঙাচোরা অর্থনীতি পুনরুদ্ধারে। দেশ বিদেশে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সামনে রেখে 5 বছর মেয়াদী কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করা হয়। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে পরিকল্পনা সাজায় সরকার। সরকারি গুদামে দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রায় 24 লাখ টন খাদ্যশস্য মজুত রয়েছে, যা বাজারের স্থিতিশীলতা এবং জরুরি পরিস্থিতি মোকাবেলার সক্ষমতাকে শক্তিশালী করেছে। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে কৃষক, নারী, শিক্ষার্থী, ক্রীড়াবিদ, প্রবাসী, প্রবীণ ও নিম্ন আয়ের মানুষের জন্য বিশেষ কার্ড ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু করা হয়েছে। ক্ষুদ্র কৃষকদের কৃষি ঋণ মওকুফ, 15 টাকা কেজি দরে খাদ্য সহায়তা ও তরুণদের জন্য সহজ শর্তে ঋণ এবং স্টার্ট আপ তহবিল গঠন করা হয়। সুপরিকল্পিত অর্থনৈতিক ব্যবস্থাপনার ফলে মূল্যস্ফীতি হ্রাস পেয়ে 9.16% এসেছে। বিএনপি সরকার দায়িত্ব নেয়ার পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ঊর্ধ্বমুখী। বর্তমানে রিজার্ভ 37 বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। বিএনপি সরকারের 6 মাসে নদী খালে জীবন ফিরছে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক খাল খনন কর্মসূচির আদর্শ সামনে রেখে সরকার নদী খাল পুনঃ খনন শুরু করেছে। দেশের 62 জেলায় 383টি খালের মোট 993 কিলোমিটার পুনঃ খনন কাজ সফলভাবে শেষ হয়েছে। পদ্মা ব্যারাজ প্রকল্পেরও অনুমোদন দিয়েছে সরকার। 13 মের একনেক সভায় 34,497 কোটি টাকা ব্যয়ে পদ্মা ব্যারাজের প্রথম পর্যায়ের প্রকল্প অনুমোদন করা হয়েছে। পরিবেশ সুরক্ষায় 5 বছরে 25টি বৃক্ষরোপণ কর্মসূচি এবং নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়াতে রুফটপ সৌর বিদ্যুৎ প্রকল্প শুরু হয়েছে। প্রথম 180 দিনে চারা রোপণ হয়েছে 2,22,68,000। চিকিৎসা সেবা সম্প্রসারণে আরও 5,000 MBBS চিকিৎসক নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে। চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, মিডওয়াইফ সহ বিভিন্ন শূন্যপদ দ্রুত পূরণের উদ্যোগ নেওয়া হচ্ছে। আওয়ামী শাসনামলে বিপর্যস্ত হয়ে পড়া গ্যাস বিদ্যুতের সংকট মোকাবিলাকে গুরুত্ব দিয়ে সামনের দিকে পথ চলতে হচ্ছে বর্তমান সরকারকে। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। জনগণের বিশ্বাস, আস্থা এবং জবাবদিহি নিশ্চিতের মধ্য দিয়ে বিএনপি সরকার এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। দুপুরে সরকারের 6 মাস পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সরকার প্রধানের রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন সহ বিএনপির শীর্ষ নেতারা। ভোটে নির্বাচিত সরকারের প্রতি জনগণের রয়েছে অভূতপূর্ব জনসমর্থন। গত 6 মাসের
অজস্র জনসম্পৃক্ত কর্মসূচিতে মাননীয় প্রধানমন্ত্রী দেশ জুড়ে যেখানে গিয়েছেন ঠিক একইভাবে জনগণের ঢল নেমে এসেছে। জনগণের সে আস্থা এবং বিশ্বাসকে ধারণ করেই বর্তমানে আমাদের যে সরকার সেটি বারবার জনগণের প্রতি, দেশের মানুষের প্রতি দায়িত্ব এবং দায়বদ্ধতা নিয়ে এগিয়ে চলেছে। দর্শক, বিটিভি সৌজন্য আমরা এতক্ষণ দেখছিলাম সরকারের 6 মাস পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন। চলে যাচ্ছি পরের সংবাদে। ভারতে অবস্থানরত দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন স্ট্যাটাসে সেখানে আছেন সে বিষয়ে বাংলাদেশ জানে না বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। জুলাই মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদের, সাদ্দাম সহ 7 জনের বিরুদ্ধে প্রসিকিউশন অভিযোগ প্রমাণে সক্ষম হয়েছে উল্লেখ করে আসামিদের সর্বোচ্চ সাজার প্রত্যাশা ব্যক্ত করেন চিফ প্রসিকিউটর। শেখ হাসিনা কি স্ট্যাটাসে ওখানে আছেন এটা কিন্তু আমরা ক্লিয়ার এখন পর্যন্ত জানি না। আমরা আইন অনুযায়ী যেটুকুন যা বক্তব্য, তাই আইন অনুযায়ী কোনো আপিল 30 দিনের পরে মেনটেনেবল না। ওবায়দুল কাদের সহ যে 7 জন, তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হয়েছে এবং আমরা বিশ্বাস করি যে তারা যে অপরাধ করেছে সেই অপরাধের দায় তাদেরকে নিতে হবে। মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলার মৃত্যুদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে আবুল কালাম আজাদের করা আপিল শুনানি পিছিয়ে 31 অগস্ট দিন ধার্য করেছেন আদালত। বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ আজকের মতো শুনানি মুলতবি করে এদিন ধার্য করেন। এর আগে গত 10 অগস্ট রাষ্ট্রপক্ষের সময়ের আর্জির পরিপ্রেক্ষিতে মৃত্যুদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে আবুল কালাম আজাদের করা আপিল শুনানি 17 অগস্ট পর্যন্ত মুলতবি করা হয়। হাইকোর্ট এবং ট্রাইব্যুনালে আরও খবর জানাতে যুক্ত হচ্ছে সহকর্মী মুদাসসির আলী। মুদাসসির, ট্রাইব্যুনালে আজকের মামলাগুলোর সবশেষ চিত্র জানাবেন। প্রথমে আমি জানিয়ে রাখি যে শেখ হাসিনার অবস্থান বিষয়ে যে চিফ প্রসিকিউটর যেটি বলেছেন, বিষয়টি হচ্ছে যে চিফ প্রসিকিউটর এর আগেও কিন্তু কয়েকবার বলেছেন যে শেখ হাসিনা সহ যারা পলাতক রয়েছেন তাদের বিরুদ্ধে কিন্তু যে সাজা রয়েছে কিংবা তাদের বিরুদ্ধে যে মামলা রয়েছে সে বিষয়টি কিন্তু যেসব দেশে তারা আসামিরা পালিয়ে রয়েছেন বা অবস্থান করছেন সেসব দেশকে কিন্তু তারা চিঠির মাধ্যমে কিন্তু জানিয়েছেন এবং ভারতকেও কিন্তু জানানোর বিষয়টি তিনি কিন্তু এর আগেও কিন্তু বলেছেন। বিষয়টি হচ্ছে যে শেখ হাসিনা যে বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন, সে যে ভারতে অবস্থান করছেন সেটি কিসের ভিত্তিতে ভারত অবস্থান করছেন সেই বিষয়ে কিন্তু ভারত আরও পর্যন্ত কোনো চিঠির জবাব দেয়নি বা কোনোভাবে আনুষ্ঠানিকভাবে কিন্তু ভারত জানায়নি বলেই কিন্তু তিনি আসলে কিন্তু এই কথাটি বলেছেন। এদিকে কিন্তু আজকে ট্রাইব্যুনাল 2-তে ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের যে 7 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ রয়েছে সে মামলাটির কিন্তু যুক্তিতর্ক চলছে। আসামি পক্ষে যে আইনজীবীরা আছেন তারা কিন্তু যুক্তিতর্ক তুলে ধরছেন। আজকে খুব সম্ভবত যুক্তিতর্ক শেষ হওয়ার কথা, এরপরেই কিন্তু শুরু হবে যে আসামি পক্ষে যে যুক্তিতর্ক দিয়েছে তার বিরুদ্ধে প্রসিকিউশনের জবাব এবং প্রসিকিউশনের জবাবের পরপরই কিন্তু শুরু হবে রায়ের জন্য মামলাটি ধার্য হবে এবং কবে রায় হবে সেটিও কিন্তু জানানো হবে। এদিকে জেরিন, একটি বিষয় জানিয়ে রাখি যে চিফ প্রসিকিউটরের সঙ্গে মহানগর টিভি আমরা একান্তই কথা বলেছি এবং তিনি যেটি জানিয়েছেন খুব শীঘ্রই এই ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধের যে মামলাটি রয়েছে সেটি কিন্তু খুব শীঘ্রই কিন্তু এই মামলাটির রায় দেওয়া হবে এবং চেষ্টা করা হবে এই মাসের মধ্যেই কিন্তু এই রায়টি দেওয়া। এছাড়াও কিন্তু কুষ্টিয়ায় 6 জন হত্যার যে মামলা রয়েছে মাহবুবুল আলম সহ 4 জন, সেটিরও কিন্তু রায়ের জন্য কিন্তু অপেক্ষমান রয়েছে এবং সেটিও কিন্তু এই মাসের মধ্যেই দেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন, যেমনটি তিনি মহানগর টেলিভিশনকে জানিয়েছেন একান্তে। তো জেরিন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই ছিল আমার কাছে বলার মতো তথ্য। মুদাসসির, আপনাকে ধন্যবাদ। চলতি অর্থ বছরে সরকার 5টি স্থানীয় নির্বাচন শেষ করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম। সকালে সচিবালয়ে পল্লী উন্নয়ন ও সমবায় উন্নয়ন আওতাধীন প্রতিষ্ঠানসমূহের সৌর বিদ্যুৎ ব্যবহার সংক্রান্ত পর্যালোচনা সভা শেষে তিনি বলেন, সরকারের 6 মাস প্রত্যাশা অনুযায়ী সন্তোষজনক নয়। নবায়নযোগ্য জ্বালানি কার্যকর করতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়ার পরিকল্পনা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, এই খাতে অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন হলে তা জাতীয় গ্রিডে যুক্ত করা হবে। এই লক্ষ্যে সরকার কমিটি গঠন করবে বলেও জানান মীর শাহ আলম। 5টি নির্বাচন করবার জন্য সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা এবং ইউনিয়ন পরিষদের জন্য টাকা রাখা আছে। এই নির্বাচনগুলোতে আমরা প্রাথমিকভাবে হিসাব করেছি আমাদের প্রায় 6,000 কোটি টাকা
কম বেশি প্রয়োজন হবে এই 5টি নির্বাচন সম্পন্ন করতে। চলতি অর্থ বছরের মধ্যেই 5টি স্থানীয় সরকারের নির্বাচন এই সরকার সমাপ্ত করবে। গাজীপুরে কালিয়াকৈরে ভোর থেকে কিছুটা গ্যাসের চাপ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবারও দেখা দিয়েছে সংকট। ফলে সিএনজি স্টেশনে দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি। এতে সময় এবং আয়ের পথ দুটোই নষ্ট হচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। সংশ্লিষ্টরা বলছেন, আগের দিনের তুলনায় গ্যাসের সরবরাহ কিছুটা বাড়লেও সংকট পুরোপুরি কাটেনি। সকাল 8:30 থেকে বসে আছি, গ্যাস নাই। ওরা গ্যাস দেয় না, দেয় গ্যাসের প্রেসার থাকে না। সাধারণ মানুষের ভোগান্তি, তেলের দাম বেশি, গ্যাস নিতে এলেও কষ্ট। এইভাবে যদি দেশ চলে তাহলে আমরা সাধারণ যারা রুজি আয়গার মানুষ আমরা কিভাবে চলবো বলেন? উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকার সৃষ্ট লঘুচাপের প্রভাবে চট্টগ্রাম নগরীতে রাতভর বৃষ্টিপাতে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। রাহাত্তরপুল, বাকলিয়া, চকবাজার, নিউ মার্কেট, রিয়াজউদ্দিন বাজার ও কাতালগঞ্জ সহ বিভিন্ন এলাকায় হাঁটু এবং কোমর সমান পানি জমেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। এদিকে লঘুচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা এবং ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সড়ক দুর্ঘটনায় মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। 7 মাসে সড়কে ঝরেছে 80 প্রাণ। শিল্প অধ্যুষিত গাজীপুর মহানগর থেকে গেছে এই মহাসড়কের বড় একটি অংশ। পুলিশ বলছে, চালকদের বেপরোয়া আচরণের পাশাপাশি বিপজ্জনক পাক এবং রাস্তার কাঠামোগত ত্রুটিতে বাড়ছে দুর্ঘটনা। ফুট ওভারব্রিজ নির্মাণ সহ পরিকল্পিত মহাসড়ক বাস্তবায়ন করে দুর্ঘটনা নিয়ন্ত্রণের দাবি জানিয়েছে গাজীপুরের বাসিন্দারা। আতিকুর রহমান আমিনের তথ্যচিত্রে তাসিন তাইনের প্রতিবেদন। গেল 8 আগস্ট গাজীপুর বাসস্ট্যান্ড এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হয় তামিরুল মাদ্রাসার এক শিক্ষার্থীর। পরদিন ফ্লাইওভার নির্মাণের দাবিতে 3.5 ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে হাজার হাজার ছাত্র। চৌঠাজন মহানগরীর বাসন এলাকায় ময়মনসিংহগামী একটি বাস বেপরোয়া গতির কারণে দুর্ঘটনায় 2 পথচারী নিহত হয়। এর 4 মাস আগে টঙ্গীর চেরাগালি এলাকায় বাসের ধাক্কায় আলমগীর নামের একজনের মৃত্যু হয়। শিল্প অধ্যুষিত গাজীপুর মহানগরের মধ্য দিয়ে চলে গেছে দেশের অন্যতম ব্যস্ত ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। উত্তরাঞ্চল সহ 30টির বেশি রুটের গাড়ি চলাচল করে এখান থেকে। দুর্ঘটনা বেড়ে যাওয়ায় মহাসড়কটি এখন যেন মৃত্যুফাঁদ। সাধারণ মানুষ বলছে, চালকদের বেপরোয়া গতি, বিপজ্জনক ওভারটেকিং, ত্রুটিপূর্ণ সড়ক ব্যবস্থা ও ফুট ওভারব্রিজ না থাকায় এমন পরিস্থিতি। এটা আসলে রাস্তা না, এটা একটা মানুষ মারার কল। এখানে অতি শীঘ্রই একটা ফুট ওভারের দরকার। কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছে, এটা কিন্তু সবাই দেখতেছে, বাট কেউ কোনো নজর আসতেছে না। পুলিশের তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারিতে 9টি দুর্ঘটনায় মৃত্যু হয় 6 জনের, ফেব্রুয়ারিতে 4টি দুর্ঘটনায় 3 আর মার্চ মাসে নিহত হন 12 জন। এর পরের 4 মাসে আরও বাড়ে দুর্ঘটনার সংখ্যা। এপ্রিলে 21, মে মাসে 16, জুনে 13 এবং জুলাইতে প্রাণ যায় 9 জনের। প্রায় মানুষগুলোকেই জীবিকা সন্ধানে প্রতিদিন বের হতে হয়, অর্থাৎ এই মানুষগুলো অধিকাংশ কর্মজীবী, রাস্তায় বের হন। বাইরে থেকে প্রচুর মানুষ আসেন কর্মের সন্ধানে, মানুষ রাস্তায় ছোটাছুটি করেন, তাদের চলাচল করতে হয়। ফলশ্রুতিতে এখানে অনেক বেশি জনবল প্রয়োজন ছিল ট্রাফিকের তো অবশ্যই এবং ক্রাইম ম্যানেজমেন্টের জন্য, কিন্তু সেই পরিমাণ জনবল আমাদের নেই। আমরা আমাদের সীমিত জনবল দিয়ে আমরা চেষ্টা চালাচ্ছি। বিশ্লেষণে দেখা যায়, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী কলেজ গেট, চেরাগালি, সাইনবোর্ড ও বোটবাজার এলাকায় সবচেয়ে বেশি দুর্ঘটনা হচ্ছে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক বালুকাময় সমুদ্র সৈকত কক্সবাজার। নীল জলরাশি আর বিস্তীর্ণ বালুকা বেলায় প্রতি বছর দেশি পর্যটকরা ভিড় করলেও বিদেশিদের আকর্ষণে এখনও কাঙ্ক্ষিত সাফল্য নেই। কাঙ্ক্ষিত অবকাঠামো, আন্তর্জাতিক মানের বিনোদন, পর্যটন সেবা এবং কার্যকর প্রচারণার ঘাটতিকেই এক্ষেত্রে বড় বাধা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। সুজন মিয়ার ক্যামেরায় এমদাদুল হক খানের বিশেষ প্রতিবেদন। দিগন্তজোড়া সমুদ্র, নীল জলরাশি আর দীর্ঘ বালুকা বেলা, প্রকৃতির অপার সৌন্দর্যের অনন্য ঠিকানা কক্সবাজার। শীত কিংবা ছুটির মৌসুমে দেশি পর্যটকদের পদচারণায় মুখর থাকে সৈকত, কিন্তু আন্তর্জাতিক পর্যটন বাজারে কক্সবাজারের উপস্থিতি এখনও সীমিত।
প্রশ্ন উঠছে, এত বড় পর্যটন সম্পদ থাকার পরও কেন বিদেশি পর্যটকদের বড় অংশকে আকর্ষণ করতে পারছে না কক্সবাজার? সংশ্লিষ্টদের মতে প্রথম চ্যালেঞ্জ অবকাঠামোতে। আন্তর্জাতিক মানের পর্যটন সেবা, সৈকত ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা, নিরাপত্তা, বিনোদন ও পর্যটকদের জন্য সমন্বিত সুবিধার ঘাটতি রয়েছে এখানে। নোংরা, গরু ছাগল যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করতেছে, হাঁটার কোনো পরিবেশ নাই। নিরাপত্তা এবং যোগাযোগ ব্যবস্থার যে ভঙ্গুর পরিস্থিতি বর্তমানে, যার কারণে বিদেশি হোক আর দেশি হোক যাতায়াত করতে প্রচণ্ড সমস্যা হয়। তবে নিরাপত্তা নিয়ে শঙ্কিত না হওয়ার আহ্বান জানালেন ট্যুরিস্ট পুলিশের এই কর্মকর্তা। আমি মনে করি এখানে নিরাপত্তার সংখ্যা নাই। জেলা পুলিশ এবং বিচ ম্যানেজমেন্ট কমিটি যারা আছে, বিচের যারা সদস্য আছে, অন্যান্য যারা স্টেক হোল্ডার আছে, তাদের সাথে সমন্বয় করে আমরা কিন্তু পরিবেশটা সুন্দর রেখেছি। বিদেশি পর্যটকের তথ্য দেয়া হয়, বিভিন্ন আমাদেরকে ইমেইলেও জানাই হোটেল কর্তৃপক্ষ, তখন কিন্তু আমরা বাড়তি ডিপ্লয়মেন্ট রাখি। শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, একজন বিদেশি পর্যটক চান নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ, সহজ যোগাযোগ, মানসম্মত আবাসন, বৈচিত্র্যময় বিনোদন এবং নির্ভরযোগ্য পর্যটন সেবা। বিদেশি পর্যটকরা কক্সবাজারে আসলে নিরাপত্তার সাথে তারা এখানে সম্বন্ধ যেমন অবলোকন করতে পারবে, একইভাবে এখানে রাত্রি যাপন থেকে শুরু করে যাতে তারা একটা পরিপূর্ণ নিরাপত্তা পায়। এটার জন্য আমরা অবশ্যই সরকারের কাছে দাবি জানাবো। তবে সম্ভাবনার কমতি নেই। কক্সবাজারে রয়েছে মেরিন ড্রাইভ, ইনানি, হিমছড়ি, মহেশখালী সহ বেশ কিছু আকর্ষণীয় স্পট। পরিকল্পিত উন্নয়ন ও সঠিকভাবে ব্র্যান্ডিং করা গেলে কক্সবাজার হয়ে উঠতে পারে বিদেশি পর্যটকদের আকর্ষণীয় গন্তব্য। বিভিন্ন দেশের যে টুরিস্ট স্পটগুলোতে যে ধরনের ফ্যাসিলিটিগুলো আছে, সেই ধরনের ফ্যাসিলিটি যদি কক্সবাজারে আসলে থাকার সুযোগ থাকে, তাইলে আসলে বিদেশি এয়ারলাইন্সগুলো হয়তো ডিরেক্ট ফ্লাইট অপারেট করবে। বিশ্বের অন্যতম দীর্ঘ সমুদ্র সৈকত শুধু দেশি পর্যটকদের গন্তব্য নয়, আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে শক্ত অবস্থানে নিতে হলে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি প্রয়োজন নিরাপদ, পরিচ্ছন্ন ও টেকসই পর্যটন ব্যবস্থাপনা। তবে কক্সবাজারের নীল জলরাশি আর দীর্ঘ বালুকাময় হয়ে উঠতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতির অন্যতম বড় শক্তি। প্রাকৃতিক সৌন্দর্যের কোনো ঘাটতি নেই কক্সবাজারে। ঘাটতি মূলত পর্যটন ব্যবস্থাপনা ও আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধায়। তাই এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও কার্যকরী পদক্ষেপ। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, কক্সবাজার। নির্মাণের 40 বছর পার হলেও এখনও চালু হয়নি জামালপুরের বকশীগঞ্জের উপকারাগার। প্রশাসনিক ও আইনি জটিলতায় আটকে আছে এর কার্যক্রম। ফলে অব্যবহৃত অবস্থায় নষ্ট হচ্ছে কোটি টাকার সরকারি সম্পদ। মাহমুদুল হাসান রিয়াদের তথ্যচিত্রে জানাচ্ছেন মিশেল বিনতে আনোয়ার। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে আছে একটি উপকারাগার। জননিরাপত্তা জোরদার, জেলা কারাগারের উপর চাপ কমানো ও বিচারের গতি আনতে 1984 সালে এটি নির্মাণ করা হয়। ভবন, আবাসিক কোয়ার্টার, পুকুর ও খেলার মাঠ সহ প্রায় 3.25 একর জমিতে তৈরি অবকাঠামো পুরোপুরি প্রস্তুত থাকলেও 4 দশকেও চালু হয়নি এর কার্যক্রম। যেখানে থাকার কথা ছিল প্রশাসনিক কর্মচাঞ্চল্য, সেখানে এখন নীরবতা। দেয়ালে বড় বড় ফাটল, ছাদের পলেস্তারা খসে পড়েছে, লোহার গ্রিলে ধরেছে মরিচা, নষ্ট হয়ে গেছে দরজা জানালা। সন্ধ্যা নামলেই বসে মাদক সেবীদের আড্ডা। এই জেলখানাটা প্রায় 41-40 বছর ধরে এইভাবে পড়ে রয়েছে। এইভাবে যদি সরকারি স্থাপনা পড়ে থাকে, কোনো এক সময় এটা মানুষ দখল করে নিয়ে নেব। এখানে একটা আলোক লস্ট হলে সবচেয়ে উপকৃত হবে। সেটি এখন মাদক সেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছে। অসামাজিক কার্যক্রমের বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এ কর্মকর্তা। যদি এরকম হয় তাহলে প্রশাসন সেখানে পদক্ষেপ গ্রহণ করতে পারে অসামাজিক কার্যক্রম বন্ধের জন্য। বিনোদন পার্ক বা শিশু উন্নয়ন কেন্দ্র বা কোনো কিছু করতেছে, এটা সরকারের প্রশাসনিক সিদ্ধান্তের ব্যাপার। জনস্বার্থ বিবেচনায় এটি বিকল্প ব্যবহারের ব্যবস্থা করা হোক, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। মিশেল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। 42 বছর আগে আলাদা জেলা হলেও নারায়ণগঞ্জের ফতুল্লা হয়ে রাজধানীগামী সড়ক এখনও রয়ে গেছে ঢাকা সড়ক ও জনপথ বিভাগের অধীনে। ফলে সড়কটির দিকে নজর নেই কর্তৃপক্ষের। কোথাও উঠে গেছে পিচ খোয়া, কোথাও গর্ত হয়ে জমে আছে কাদাপানি। নতুন করে নির্মাণ তো দূরে থাক, কয়েক দশক ধরে সংস্কারও করা হয়নি। আজমির ইসলামের প্রতিবেদন জানাচ্ছেন ডলে বিনতে মনোয়ারা।
নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী সবচেয়ে পুরনো চাষারা থেকে ফতুল্লা পাগলা সড়ক। 1882 সালের নারায়ণগঞ্জ মহকুমা ঘোষণার 102 বছর পর 1984 সালের 15 ফেব্রুয়ারি মহকুমা থেকে উন্নীত করে নারায়ণগঞ্জকে জেলা করা হয়। জেলা ঘোষণার 42 বছর পার হলেও ঢাকা নারায়ণগঞ্জ পুরনো সড়কটি এখনও সড়ক ও জনপথ ঢাকার অধীনে। খানাখন্দকে ভরা এ পথে নানা ভোগান্তিতে পড়েন চলাচলকারীরা। সড়কের বিভিন্ন জায়গায় ভাঙা ছোট বড় গর্ত থাকায় প্রায়ই ঘটে দুর্ঘটনা। বৃষ্টি এলে গর্তে পানি জমে তৈরি হয় মরণ ফাঁদ। অনেক সময় যানবাহন পাওয়া দুষ্কর হয়ে পড়ে, গুনতে হয় বেশি ভাড়া। রাস্তার জায়গায় জায়গায় হচ্ছে ভাঙা, আর এই কিছুদিন পর পর হচ্ছে রিপেয়ারিং করা হয়, তো আসলে রিপেয়ারিংটা অত থাকে না। 2টি সরকারি কলেজ, একাধিক স্কুল, বিসিক শিল্পনগরী সহ অসংখ্য শিল্প প্রতিষ্ঠান থাকায় এ সড়ক সব সময় ব্যস্ত। বিকল্প ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড হওয়ার পর প্রায় 3 দশক ধরে এ সড়কটির দিকে নজর নেই কর্তৃপক্ষের। কিন্তু এমন একটা সরকার, এমন একটা লোক পরিচালক যারা রাস্তায় চলে না, তারা এই রাস্তার খবর হেরা জানে না। কিন্তু আমরা সাধারণ মানুষ দিন রাত 24 ঘন্টা আমরা রাস্তা চলাফেরা করি, কিন্তু আমার এত কষ্ট। পুরনো এই সড়কটিকে সড়ক ও জনপথ ঢাকার পরিবর্তে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথের অধীনে দেওয়ার দাবি সচেতন মহলের। এই নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের অধীনে যাতে এই সড়কটি স্থানান্তর করা হয়, আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের পক্ষ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি। বিষয়টি ঊর্ধ্বতন মহলে জানানোর আশ্বাস দিলেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান। নারায়ণগঞ্জের যে সড়ক ও জনপথে যে ধরনের যে আওতাধীন যে রাস্তাগুলো আছে, যেগুলি নারায়ণগঞ্জের বাইরে আছে, এগুলোকে যাতে নারায়ণগঞ্জের সাথে সম্পৃক্ত করা যায় সেভাবে উদ্যোগ গ্রহণ করার জন্য যথাযথ প্রক্রিয়ায় যারা দায়িত্ব আছেন তাদেরকে অবগত করা হবে। অচিরেই এই সড়ক নির্বিঘ্নে যোগাযোগ উপযোগী এবং নারায়ণগঞ্জ সড়ক ও জনপথের অধীনে আসবে এমন প্রত্যাশা স্থানীয়দের। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক। বিশ্বের বিভিন্ন দেশে ক্রিয়াশীল ডিপ স্টেট ক্ষমতার পালাবদলে পর্দার আড়াল থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অদৃশ্য এই চক্র। বিদেশি শক্তি, আমলাতন্ত্র, গোয়েন্দা ও সামরিক বাহিনীর একাংশকে জড়িত থাকে এদের সঙ্গে। সরকারের পরিবর্তে রাষ্ট্র ক্ষমতার অনেকটা নিয়ন্ত্রণ করে ডিপ স্টেট। তবে উন্নত দেশের চেয়ে তৃতীয় বিশ্বের পিছিয়ে পড়া রাষ্ট্রগুলোতে এই শক্তির বিস্তার বেশি বলেই প্রতীয়মান হয়। বিশ্বব্যাপী আলোচিত ডিপ স্টেটের বিষয়ে বিস্তারিত রয়েছে প্রিয়াঙ্কা নিতুর ডেস্ক রিপোর্টার। আক্ষরিক দিক থেকে স্টেট শব্দের অর্থ রাষ্ট্র এবং ডিপ মানে গভীর, অর্থাৎ রাষ্ট্রের অভ্যন্তরে লুকিয়ে থাকা আরেকটি গভীর সত্তাকেই মূলত ডিপ স্টেট বলা হয়। আমলাতন্ত্র, গোয়েন্দা সংস্থা ও সামরিক বাহিনীর কর্মকর্তাদের একাংশকে এর সঙ্গে জড়িত মনে করা হয়। ডিপ স্টেট ধারণার উৎপত্তি তুরস্কে। তুর্কি ভাষায় একে দেরিন দেভলেত বলা হয়। 1970 দশকে তুর্কির তৎকালীন প্রধানমন্ত্রী বুলেন্ট এজেভিত প্রথম প্রকাশ্যে নিয়ে আসেন কাউন্টার গেরিলা নামের একটি গোপন বাহিনীকে। আশ্চর্যের বিষয় হল, দেশের প্রধানমন্ত্রী হয়েও তিনি এই গোপন বাহিনীর ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেননি। 1996 সালে তুরস্কের সুসুরলুক শহরে এক গাড়ি দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা, রাজনীতিবিদ ও অপরাধ চক্রের সদস্যের একসঙ্গে উপস্থিতি রাষ্ট্র ও অপরাধের অশুভ আঁতাতের বিষয়টি বিশ্বে প্রথম সামনে আনে। বিশ্বের বিভিন্ন প্রান্তে ডিপ স্টেটের অর্থ ভিন্ন। মধ্যপ্রাচ্যে এটি বেসামরিক সামরিক সম্পর্কের প্রশ্ন, থাইল্যান্ডে রাজতন্ত্র ও বিচার বিভাগের মেলবন্ধন, আর যুক্তরাষ্ট্রে এটি মূলত প্রশাসনিক আমলাতন্ত্র ঘিরে আবর্তিত হয়। তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের মতে ডিপ স্টেট হল আইনের সীমানা ছাড়িয়ে যাওয়া প্রভাবশালী গোষ্ঠী। অন্যদিকে মার্কিন রাজনীতিতে এটি প্রায়ই অনির্বাচিত কর্মকর্তাদের ভেতর থেকে প্রশাসন ব্যর্থ করার অভিযোগ হিসেবে ব্যবহৃত হয়। তবে এ নিয়ে বিতর্কও কম নয়। জনগণের ভোটে নির্বাচিত সরকার যখন এ ধরনের ছায়া শক্তির কাছে জিম্মি হয়ে পড়ে, তখন তা সুস্থ গণতন্ত্রের জন্য এক বড় ধরনের হুমকি হয়ে দাঁড়ায়। অন্তর্বর্তী সরকারের আমলকে ঘিরে বাংলাদেশেও ডিপ স্টেট নিয়ে আলোচনা ছিল। সেই সরকারকে 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দেয়া হয়েছিল বলে বক্তব্য দেন ইন্টারিম গভর্নমেন্টের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে কি শর্তে এমন প্রস্তাব দেয়া হয়েছিল এবং ডিপ স্টেট বলতে কাদের বুঝিয়েছেন সেটি খোলাসা করেননি তিনি। এটা 18টা এজেন্সি বা 18টা ভিন্ন দপ্তর সংস্থার কাছে এই সক্ষমতাটা ছিল। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ।
এবারে খেলা খবর ফুটবল মাঠের সবুজ ক্যানভাসে একের পর এক মহাকাব্যিক রেকর্ড করা জাদুকরের নাম ক্রিশ্চিয়ানো রোনালদো। তার সেই বর্ণাঢ্য ক্যারিয়ারে এবার বাজল বিষাদের সুর। আন্তর্জাতিক অঙ্গনের পর সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন ৪১ বছর বয়সী পর্তুগিজ মহাতারকা। লাইফস্টাইল ম্যাগাজিন ভোগ এর বিশেষ সাক্ষাৎকারে আল নাসিরের এই ফরওয়ার্ড স্পষ্ট জানান, চলমান সিজনেই হতে যাচ্ছে তার ফুটবল জীবনের শেষ অধ্যায়। বিস্তারিত মশিউর রহমানের রিপোর্ট। ফুটবল ইতিহাসের পাতায় রেকর্ড শব্দটির সমর্থক পর্তুগিজ তারকা রোনালদো। 25 বছরের ফুটবল ক্যারিয়ারে বিশ্বমঞ্চের সোনালী ট্রফি ব্যতীত বাকি সব অর্জনেই মুকুট নিজের মাথায় পড়েছেন CR7, যার পায়ের জাদুতে মত্ত হয়ে থাকত ক্লাব ফুটবলের বড় আসর। সেই CR7-এর বুটজোড়া তুলে রাখার বিদায়ক্ষণ চলেই এলো। লাইফস্টাইল ম্যাগাজিন ভোগের বিশেষ সাক্ষাৎকারে নিজের দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন রোনালদো। সাক্ষাৎকারে 41 বছর বয়সী এই মহাতারকা পরিষ্কার জানান, চলমান সিজনই হতে যাচ্ছে তার ফুটবল ক্যারিয়ারের শেষ অধ্যায়। দীর্ঘ 25 বছরের ফুটবল ক্যারিয়ারে ক্লাব থেকে আন্তর্জাতিক মঞ্চ সবখানেই ছিল তার একক আধিপত্য। তবে CR7 মনে করেন, ক্যারিয়ারের চূড়ায় থাকা অবস্থায় বিদায় নেওয়ার মোক্ষম সময় এটি। ফুটবল ছাড়ার পরের জীবন নিয়েও নিজের ভাবনার কথা জানিয়েছেন আল নাসরের এই ফরওয়ার্ড। অবসরের পর পরিবারকে সময় দেওয়া, বিশ্ব ভ্রমণ এবং প্যাডেল খেলার মতো ব্যক্তিগত শখ নিয়েই জীবনের বাকিটা সময় উপভোগ করতে চান তিনি। ফুটবল প্রেমীদের জন্য খবরটি চরম বিষাদের। যদিও CR7-এর পায়ের জাদু, ডিবলিং, হেডিং সবকিছুই গাঁথা থাকবে কোটি ভক্তের হৃদয়ে। মশিউর রহমান, মোহনা সংবাদ। ঢাকায় পা রাখছেন আর্জেন্টাইন ফুটবলের অন্যতম রূপকার ক্লদিও ক্যানেজিয়া। 1990 বিশ্বকাপের ফাইনালিস্ট এবং ম্যারাডোনার এই সাবেক সতীর্থ ঢাকা ইন্টার স্কুল চ্যাম্পিয়নশিপের লিগের ফাইনালের প্রধান অতিথি হিসেবে যোগ দিতে আজ বাংলাদেশে আসবেন। বিকেল 3:15টায় ফর্টিস ডাউন রিসোর্ট গ্রাউন্ডসে শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল ও নৌবাহিনী কলেজ। 36টি স্কুলের এই টুর্নামেন্টের সমাপনীতে মাঠ থেকে খুদে ফুটবলারদের অনুপ্রাণিত করবেন ক্যানেজিয়া। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। 6 মাস পূর্ণ করল তারেক রহমানের সরকার। রাষ্ট্র পুনর্গঠন সহ অর্থনৈতিক পুনরুদ্ধারে পদক্ষেপ, জনগণের আস্থা অর্জনের দাবি। দিল্লিতে শেখ হাসিনার স্ট্যাটাস জানে না বাংলাদেশ, বললেন চিফ প্রসিকিউটর। আইনি লড়াইয়ে দেশে ফেরানোর আশাবাদ। চলতি অর্থ বছরেই 5টি স্থানীয় নির্বাচন, জানালেন এলজিআরডি প্রতিমন্ত্রী। নবায়নযোগ্য জ্বালানিতে বরাদ্দ বাড়ানোর পরিকল্পনা। এবং বিদেশি পর্যটক আকর্ষণে ব্যর্থ কক্সবাজার সমুদ্র সৈকত, অবকাঠামো এবং প্রচারণা ঘাটতিকে প্রধান বাধা বললেন সংশ্লিষ্টরা। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।